একেবারে বর্তমান ট্রেন্ড যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে রাজনীতি করতে গেলে নেতা হওয়ার আগে অভিনেতা বা অভিনেত্রী হতে হয়। এ ব্যাপারে কতটা? সেটা বলতে পারবো না। যারা নেতা হতে চাইছেন তাদের হয়তো এখন অভিনেত্রী বা অভিনেতা হতে হবে। আমরা তো অভিনয় জগৎ থেকেই আসছি, তো আমাদের আলাদা করে সেই এফর্টটা দিতে হবে না। দেখো, মানুষের জন্য যদি কাজ করতে যাই, আমি একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা আমি কিন্তু অভিনেত্রী হিসেবে, শিল্পী হিসেবে পাবো। কিন্তু অবশ্যই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পেলে সুবিধা হয় কাজ করতে। তো আমার পয়েন্ট অফ ভিউটা সেটা। এবারে তুমি যেটা বললে সেটা আমি জানি না। যে আমি এক ছোট্ট জিজ্ঞাসা ছিল যে রাজনীতিতে নেতা হতে গেলে আগে অভিনেতা হতে হয় কিনা? না না না, এখানে তো সব অভিনেতারা যে নেতা হয়েছে তা তো না, তাই তো? সব অভিনেতা বা অভিনেত্রীরা যে নেতা বা নেত্রী হয়েছে তা তো না। অভিনেতারা ফ্যাক্টর না, নেতা মানুষ বানায়। ঠিক আছে, তুমি সেটা অভিনয় জগৎ থেকে আসো কি তুমি মিডিয়া জগৎ থেকে আসো, যেখান থেকে আসো, কাজ করলে মানুষে তোমাকে পছন্দ করবে, মানুষে তোমাকে নেতা বানাবে। তো নেতা হতে গেলে কাজ করতে হবে। আমি 2000 সালের আগের একটা ট্রেন্ড এরকম ছিল না। আমি 2000 সালে তখন জ্যোতিবাবু ছেড়ে গেলেন এ রাজ্য, উনি মুখ্যমন্ত্রী পদ থেকে চলে গেলেন, তারপরে বুদ্ধবাবু এলেন। আমি তৎকালীন সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়ার অনেকটা ইম্প্যাক্ট হতে পারে, জানো? জানি না, আমি নুসরাত রুহিজাহান এবং আমি সায়নী ঘোষ এবং আরও কীর্তি আজাদ, এদের কথা যদি ধরি, এটা একটা বিরাট একটা এই ট্রেন্ডটা চলছে কিন্তু এখন একটু, মানে আমি বুঝলাম না, মানে কি পয়েন্ট অফ এই ট্রেন্ডটাই চলছে কিন্তু। এই যে সায়নী ঘোষ, তারপরে নুসরাত জাহানের কথা আমি বললাম, এই যে একটা ট্রেন্ড, এটা কিন্তু 2000 সালের আগে দেখা যায়নি। এই 2000 সালের পর থেকে এই জিনিসগুলো। আমি অভিনয় জগৎ থেকেই এসেছি, অভিনয় জগৎ থেকে এসেছি। তো অনেকেই তো এসছেন, সবাই তো নেতা হননি। কাজ করতে হবে নেতা হওয়ার জন্যে। আর এখানে অনেক মানে নেতা, অভিনেতা বা অভিনয় জগৎ থেকে এসছেন বা ছিলেন না, এরকম অনেক আছে যারা নেতা হতে পারেনি। আমি ভাবছিলাম এক্ষুনি বিপ্লব চ্যাটার্জির প্রসঙ্গ চলে আসবে, কারণ অষ্টম বামফ্রন্টের সরকারের সময় উনি পার্টির হয়ে প্রচারে নেমেছিলেন। দেখুন, ঘটনাটা হচ্ছে যে এটা ঠিকই যে শুধু অভিনেতা অভিনেত্রীর কথাতে মানুষে এত ফ্যাসিনেটেড হয়, বিকজ আমাদের রিচটা অনেকটা বেশি। আমাদের বড় পর্দায় বা ছোট পর্দার মাধ্যমে আমরা ঘরে ঘরে, যেহেতু টেলিভিশনের পর্দায়, বা এটা আমাদের রিচটা বেশি। কিন্তু আমাদের রাজনীতিতে কিন্তু প্রত্যেকটা জগৎ থেকেই মানুষে আছেন। সেটা ক্রিকেট থেকে হতে পারে, বা তোমাদের নিউজ চ্যানেল থেকে হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছে, আইএস আইপিএস অফিসার্সরা আছেন। কিন্তু যেহেতু আমাদের এক্সপোজারটা অনেক বেশি, আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে মানুষে টেলিভিশনের পর্দায় দেখেন, সেই কারণের জন্য হয়তো ফোকাসটা অভিনয়ের জগতের বেশি হতে পারে। কিন্তু দেখো, এরকম তো কোথাও লেখা নেই যে রাজনীতিতে মানে পলিটিক্যাল প্ল্যাটফর্মে থাকতে গেলে পলিটিক্স, মানে শুধুমাত্র পলিটিক্স করেই আসতে হবে, এরকম তো কোথাও লেখা নেই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কাজ করতে এসছি। আমি তো বলছি, আমি তো আমার পলিটিক্স জগৎ থেকে আসিনি, কিন্তু আমি 3 বছর একটা সিনেমার লাইনে হয়েও তো আমি সাস্টেন করছি, কোথাও না কোথাও কিছু না কিছু ভালো করছি। সেই জন্যই হয়তো আমি সাস্টেন করছি, নাহলে আমি হয়তো সাস্টেন করতে পারতাম না বা নিজেই ব্যাক আউট করতাম। কারেক্ট? প্রেফারেন্স কোনটা থাকবে? এই যে অভিনয়ের একটা সত্তা আছে, সেটা ব্যক্তিগত সত্তা হতে পারে বা কাজের সত্তা হতে পারে, কিন্তু রাজনীতিও একটা সত্তা। কোনটাকে প্রেফারেন্স? দেখো, ঘটনাটা হচ্ছে যে আমি ওইভাবে দেখছি যে আমার পেশা কোনটা আর আমার নেশা কোনটা। আমার পেশা শিল্পী, ওখান থেকে আমি রোজগার করে আমার সংসার চালাই, এইটে ভালো লাগছে করতে আমার। আমি ভাবিনি যে আমি এতটা সাস্টেন করতে পারবো, কারণ আমার মনে হয়েছে যে কোয়ালিটিসগুলো হয়তো, আমি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নই। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম ঠিকই, কিন্তু দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ গ্রাউন্ড পলিটিক্স। মানে গ্র্যাজুয়েশনে বিএ করেছি আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে, কিন্তু সেটার সাথে তো এইটার কোনো মিল নেই। সেটা একটা বেসিক লেভেল পড়াশোনা পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তো সেক্ষেত্রে আমি এনজয় করছি। তো সেক্ষেত্রে যদি দেখো, পেশা এক জায়গায়, নেশা এক জায়গায়, এবং যদি আমি জিতি বা একটা জায়গা পাই বা আমি সেই প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তখন আমার দায়িত্ব বাড়বে। তো দায়িত্বর মতো পালন করব। হেরে গিয়ে যখন দায়িত্ব পালন করেছি, জিতলে অবশ্যই দায়িত্ব পালন করব। একদমই তাই। আপনি এমন একটা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা বসে আছি, আপনি দুজনেই বসে আছি, সেখানে তাপস রায় বিধায়ক ছিলেন।
চলে গেছেন অন্য দলে, বিজেপিতে গেছেন, তিনি উত্তর কলকাতা থেকে প্রার্থী হয়েছে। একেবারে বিধায়কবিহীন একটা অঞ্চলে আমরা বসে রয়েছি। এই যে বিধায়কবিহীনের যে শূন্যস্থান তৈরি হয়েছে, এই জায়গায় প্রচার করছেন আপনি, বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বুঝছেন কোন দিকে অভিযোগগুলি কি কি? এই তো এতদিন বিধায়ক নেই, কাজ হচ্ছে না, তাদের কোথায় যাবে দাবি দেওয়া, এগুলো তো একটা রয়েছেই। কি বুঝছেন উচ্ছ্বাসটা কোন? আমি তো শূন্যস্থান দেখতে পাইনি প্রথমত, কারণ বিধায়ক নেই বলে যে মানুষের পরিষেবা পায়নি সেরকমও নয়, কারণ পরিষেবাটা তো মামাটি মানুষের সরকার দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের উনি বিধায়ক পদ থেকে যেহেতু ইস্তফা, আমি বলছি উনি কিন্তু খুব বেশি দিন হয়নি যে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তো মানুষে তো উনি তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তো তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা ভোটের আগে পরিষেবা দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে না, তারা পুরো বছর ধরেই পরিষেবা দেয়। তো ওই পরিষেবাগুলো উনি নিয়ে বসেছিলেন না যে ভোটের আগে পরিষেবা দেব বলে মানুষকে। তো নিশ্চয়ই উনি এতদিন ধরে পরিষেবা দিয়েছেন। তাছাড়াও আমাদের এখানে যারা কাউন্সিলর্সরা রয়েছেন, যারা ইলেকটেড প্রতিনিধি, তারা প্রত্যেকটা পরিষেবা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। একটা বিধায়কের কাজ যেটুকু, সেটা মাটি মানুষের যে প্রকল্প সেটা ঘরে ঘরে পৌঁছে যাওয়া, একটা কাউন্সিলর ইলেকটেড প্রতিনিধিদের কথা বলছি, সেটাই কিন্তু তারও দায়িত্ব সেটা। তো যে সময়তে উনি চলে গিয়েছেন বা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, যেটুকু প্রয়োজন ছিল এখানে যারা ইলেকটেড প্রতিনিধিরা রয়েছে তারা দিয়েছে পরিষেবা। খারাপ লাগছে কি বলবেন এই যে দলবদল? খারাপ আমার কেন লাগবে, খারাপ ওনার লাগবে, কারণ উনি তো দল ছেড়ে চলে গেছে, তাই না? আমার তো ভালোই লাগছে, কারণ আমি বরানগরের মতো একটা বিধানসভায় চান্স পেলাম, উনি পদত্যাগ করেছেন বলেই আমি চান্স পেলাম, তো আমার তো খুব ভালো লাগছে। একদমই তাই। নাম ঘোষণা হলো এবং বিরোধিতা করা শুরু হয়ে গেল। এখন বর্তমানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টি। নাম ঘোষণার পরদিন থেকেই শুরু হয়ে গেছে তার বিরোধিতা এবং ব্যক্তি আক্রমণও করে বসেছে, যেটা রাজনীতির আঙিনাটাকে অন্য বৃত্তে ঘিরে ফেলে। আমি বলছি যে এই ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে আপনি কি বলবেন? আমি পারি না ব্যক্তি আক্রমণ করতে, আর আমরা করবোই কেন? আমার তো ওনার সাথে কোনো শত্রুতা নেই, আমার তো ইন্ডিভিজুয়ালি ওনাকে কেনই বা আমি কোনো আক্রমণ করব? উনি রাজনৈতিক ময়দানে লড়াই করতে এসেছেন, উনি ওনার দলের কী কী ডেভেলপমেন্ট আছে সেইটা মানুষকে দেবেন বা বোঝাবেন। আমি আমার দলের আমাদের সরকারের যে প্রকল্প রয়েছে সেইগুলো নিয়ে মানুষের কাছে যাব। উনি ব্যক্তি আক্রমণ করছেন এই কারণেই মনে হয়, কারণ ওনাদের দলের কোনো কিছু ডেভেলপমেন্টাল কিছু নেই মানুষের কাছে দেওয়ার। সেই জন্যই উনি যারা ডেভেলপমেন্ট দিয়েছেন তাদেরকে কোনো রকমভাবে মেলাইন করার চেষ্টা করছেন হয়তো, আমি বলতে পারবো না। দেখুন, উনি আমার থেকে বয়সে বড়, এক্সপিরিয়েন্সেও বড়, মানে রাজনৈতিক এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বড়, ঠিক আছে? যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তো ওনার সাথে আমার শত্রুতা নেই, আমি কেন উনি আমার নাম নিয়ে অনেক কিছু বলছেন, ওটা আমার প্রফেশন। আমি আজকে পরিচিতিটা পেয়েছি কিন্তু একজন শিল্পী হিসেবে, ঠিক আছে? তো উনি সেটাকে ব্যঙ্গ করছেন। আমার খারাপ লাগার জায়গাটা একটাই হতে পারে যে আমার রাজনৈতিক কাজ নিয়ে আপনি ব্যঙ্গ করুন আমাকে, আমার প্রফেশন যেটা আমার মানে আমি বলবো যে আমার রুজি রুটি ওখান থেকে, তো সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। এখানে তো আমি সিনেমার প্রমোশন করতে আসিনি, এখানে আমি আমার সরকারের আমার দলের প্রমোশন করতে এসেছি। তো উনি ব্যক্তি আক্রমণ করছেন, ওনাদের দলে কিছু নেই ডেভেলপমেন্টাল, সেই জন্য করছেন। ইট ইজ নট হিজ ফল্ট, ওনার দোষ না এটা। হ্যাঁ, একদমই তাই। আমরা বরানগরের ব্যাপারে একটু জানতে চাইব যে এইখানে প্রার্থী হয়েছেন, চারিদিকে ঘুরছেন, বরানগরের কি কি অভাব আপনি ঘুরে ঘুরে দেখলেন যেগুলো আরও ডেভেলপ করা যেতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানকার মানুষ যদি আপনাকে চয়ন করে তাহলে আপনি এই বরানগরের জন্য আর কি কি পদক্ষেপ নেবে? তুমি একটা ঠিক কথা বলেছো যে দেখো, মানে বেটার করার জায়গা সবসময় থাকে, ঠিক আছে? ডেফিনেটলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষে পরিষেবা পেয়েছে, বেশিরভাগটাই তারা একেবারে দুহাত তুলে তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, পুরোটাই। ডেফিনেটলি কিছু কিছু জায়গায় হয়তো কোথাও জলের সমস্যা হয়েছে, হয়তো কোথাও রাস্তাটা রিপেয়ার করতে হবে। দেখো, ওটা তো আর পার্মানেন্ট কিছু হয় না, রাস্তাটা বানানো হচ্ছে, সেখানে গাড়ি চলছে, বৃষ্টি পড়ছে, ভেঙে যাচ্ছে রাস্তা, সেটাকে আবার রিপেয়ার করা হবে, এটা তো চলতে থাকবে, ইট ইজ আ প্রসেস। আমি একটা রাস্তা বানিয়ে দিলাম, সেটা তো আর 100 বছর ঠিক থাকবে না, তো সেটা রিপেয়ার হবে, হয়তো রিপেয়ার করাটা লেট হয়েছে বা করবো আমরা, হয়তো কলের লাইনটা হয়ে গেছে কিন্তু জলটা কোনো কারণে ওখানে পৌঁছায়নি এখনও, কিন্তু পাশের ওয়ার্ডে তো আসছে, তার মানে এখানেও আসবে।
আসবে, ইট ইজ নট দ্যাট যে ওই ওয়ার্ডের সাথে কারো শত্রুতা আছে, এরম ধরনের খুবই টেম্পোরারি কিছু জিনিস যেগুলো আমরা করব, সেটা নিয়ে আমরা সকলে আমাদের দলের এখানে সকলে জানেন। এবং এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে আমরা তো কিছু কাজ করতে পারবো না সরকারি, ডেফিনেটলি ইলেকশনের পরে সেইগুলো আমিও নোট করছি। কারোর হয়তো ওল্ড এজ পেনশন আটকে রয়েছে, সেটা তো কেউ ইচ্ছে করে তার সাথে শত্রুতা নেই, আর এটা পুরোটাই কম্পিউটারাইজ, আমরা হাতে লিখে তো ম্যানুয়ালি কিছু করছি না, কোনো কারণে তার কোনো পেপার ওয়ার্কে হয়তো আটকে আছে, টেকনিক্যাল ইস্যু, এরম ধরনের জিনিস আমি পেয়েছি। আমাকে পরিষেবা দেয়নি, আমি পুরো বঞ্চিত, আমার কিছু নেই, এরম কোনো কিছু আমি পাইনি, এখনও ঘুরছি আমি। আমি একটু যদি লক্ষ্যটাকে একটু বড় করে দিই, এই ঢিলছোড়া দূরত্বে ডানলপ, এখানে কলকারখানা ছিল, এশিয়ার বৃহত্তম গ্লাস ফ্যাক্টরি ছিল একটা সময়, বামেদের আমলে যা বন্ধ হয়ে যায়। এই যে মমতা ব্যানার্জির একটা তো প্রতিশ্রুতি ছিলই যে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো আবার রিকল করে আবার তাকে ওই ভগ্ন অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসার। এই বরানগর এবং ডানলপ চত্বরটা কিন্তু শিল্পে গমগম করতো একটা সময়, সেই জায়গায় আমরা বসে আছি, সেখানে কি পদক্ষেপ? দেখো, এগুলো তো আমাদের, এটা তো গভর্নমেন্টের নয় যে গভর্নমেন্ট চাইলো এবং একদিনে খুলে নিল, এইটা একটা মিউচুয়াল হয়ে সমস্যাটা সমাধান করতে হবে, এবং সেটা একদিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। কিন্তু আমরা ইনফ্যাক্ট তুমি যে কথা বলে একদম ঠিক কথা বলেছো, আমিও এসে এখানে সেই অনেক ফ্যাক্টরি কর্মীদের সাথে আমি মিটিং করেছি, এবং আমি ফার্স্টে এসেই কিন্তু ওখানে গেছি, যেহেতু তুমি বললে এটার একটা হিস্ট্রি আছে এখানে, তো সেই নিয়ে আমিও জানি, এবং সেটা কিন্তু জট যেটা পেকে রয়েছে, সেটা প্রবলেমটা কিন্তু একদিনে পসিবল হবে না, এটা মিউচুয়াল একটা মিটিংয়ে, এবং এটা বেশ অনেক কটা মিটিং করতে হবে আমাকে নিয়ে আসল মূল জায়গাটায় পৌঁছানোর জন্য। আমি সেটা অলরেডি করেছি, এবং আগামী দিনেও আমি সেটা আমাদের হায়ার নেতৃত্বের কাছে আমি পৌঁছে দেবো। এবং মমতা ব্যানার্জি কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন সেটা কিন্তু নয়। এই যে আমি তো 7 দিন হলো এখানে এসেছি, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি, আমি তো তুমি যে কথাটা বললে, আমি তোমার সেটার উত্তরে কিছুটা ইনফরমেশন দিতে পারলাম যে হ্যাঁ আমি বসেছি তাদের সাথে। কী করে বসলাম? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছে বলে উনি তো নিজে ওখানে বসছেন না, ওনার প্রতিনিধিদের বসাবেন। আমি তো এসেই এটা তোমার রিপ্লাই করলাম। আমি চেষ্টা করব, এবং আগামী দিনেও আমাদের আগেও যারা নেতৃত্বে ছিলেন তারা চেষ্টা করেছে। এটা একদিনের তো মেটার ব্যাপার নয়, এটা একটু সময় লাগবে, কিন্তু আমি আমার তরফ থেকে, আমি বাকিদের বলতে পারবো না, আমার তরফ থেকে আমি চেষ্টা করব। আমি কর্মীদের সাথে বসেছি এখানে যারা রয়েছেন, এবং ওদের ছাড়াও বাকি যারাও রয়েছেন তাদের সাথে মিটিং আমাদের ফিক্স করা হবে, এবং আমরা বসবো, এটা একটা আলোচনার মাধ্যমে এটা সর্ট আউট করতে হবে। সলিউশন 100% পাওয়া যাবে, সময় হয়তো একটু লাগবে। একদমই তাই। আমি একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু একটু অভিনয় সত্তায় ফিরবো এ কারণেই, রুদ্রনীল ঘোষ বিজেপি ইন্টেলেকচুয়াল সেল এতে রয়েছে, কিন্তু আমার বিষয়টা ঠিক কেমন লাগে যখন একজন সহকর্মী, একজন সহ অভিনেতা একটি দল বা একটি দলের জন্য অন্য দল আইডিওলজিতে বিশ্বাস করতে পারে, সেই মানুষগুলো তার আক্রমণ তার তরফ থেকে আসে, সেই সময় কি মনে হয়নি? আমরা এরকমভাবেই নিই না। রুদ্রদার সঙ্গে পরিচয় আছে না? রুডি ওরকম একেবারেই, ওনার সাথে আমার খুবই ভালো পরিচয় আছে, আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। উনি ব্যক্তিগত আক্রমণ করেন না, ঠিক আছে, উনি রাজনৈতিক কথা বলেন, এবং আমার বিশ্বাস যে উনি, ওটাই বললাম, ওনার আইডিওলজিক্যালি উনি অন্য দলকে বিশ্বাস করছেন, হতেই পারে। তো আমি একটা দলকে বিশ্বাস করে, ভরসা করে তার হয়ে আমি প্রচার করছি, ওনাকেও তো করতে হবে, সেরকম কোনো মানে নেই। উনি বলতেই পারেন, কিন্তু আমরা একটা যে ঘরানা থেকে আসছি, হ্যাঁ, সিনেমা থেকে এবং শিল্পী, সেখান থেকে আমাদের অবশ্যই একটা সম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে, আগামী দিনেও থাকবে। রাজনৈতিক ময়দানে যখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, অবশ্যই আমি আমার পার্টির এজেন্ডা নিয়ে কথা বলবো, আমার পার্টির আইডিওলজি নিয়ে কথা বলবো, এবং তিনি যে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের যে নেগেটিভ পয়েন্টস আছে সেগুলো নিয়েও আমি ক্রিটিসাইজ করব, কিন্তু তাকে ক্রিটিসাইজ করব না। এবং আমি জানি যে রুদ্রনীলদা আমাকেও ক্রিটিসাইজ করে না, হয়তো তার যেটা মনে হচ্ছে বিরোধিতা করা উচিত সে বলছে। এখানে ফ্রিডম অফ স্পিচ আছে, ডেমোক্রেটিক কান্ট্রি। আমার মনে হয় যে বরঞ্চ উনি বেশি চিন্তিত থাকবেন, কারণ উনি যে পার্টিটা করছেন তারা গণতন্ত্রকে হত্যা করতে চলেছে, দিনের পর দিন তারা গণতন্ত্র
গণতন্ত্রকে চেপে নিজের মতো একটা বিষয়ে তারা তুলে ধরছেন। তো আমার মনে হয় ওই জন্যে রুডি বেশি চিন্তিত আমাকে নিয়ে, এবং হয়তো আমাকে নিয়ে ওনার সাথে কোনো প্রবলেম। সবচেয়ে বড় ইউনিক ইউএসপি যেটা উনি বারবার বলেন যে বিজেপির একটা আদর্শ আছে, সেটা ভালো লাগুক না লাগুক, সিপিএমের একটা আদর্শ আছে, সেটা ভালো লাগুক এবং না লাগুক, মাঝখানে তৃণমূলের কোনো আদর্শ নেই, শুধুই মমতা ব্যানার্জি। উনিও তো এই আদর্শেই বিশ্বাসী ছিলেন, অনেক দিন ছিলেন। তারপরে আবার ওনার আদর্শটা চেঞ্জ, মানে ওই আইডিওলজিটাতে ওনারা হঠাৎ করে বিশ্বাস উঠে গেল। তো এর উত্তরটা উনি দিতে পারবেন। আমাদের দলের আদর্শে উনি বিশ্বাস করতেন, কোনো কারণে ওনার বিশ্বাস উঠে গেছে, সেটা উনি বলতে পারবেন। আদর্শ ছিল বলেই তো রুদ্রনীল দারও এই আদর্শে বিশ্বাস ছিল, তাই না? যেরকম সিপিএমের আইডিওলজি ভালো লাগবে বা না লাগবে, বিজেপির ভালো লাগবে বা না লাগবে, অন্য পার্টির লাগবে বা না লাগবে, উনি তো নিশ্চয়ই কিছু না কিছু আদর্শ দেখেই এখানে বিশ্বাস করেই আমাদের দলটা করেছিলেন। তো আদর্শ তো আছে, ওনার বিশ্বাস উঠে গেছিলো, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। গোপন খবর যদি জানতে চাই, এই যে অভিনয় থেকে রাজনীতিতে এই যে একটা চালিকা শক্তি থাকে মাঝখানে, এই যে রেল সেতুটা বন্ধন করেছে, এটা কে করেছে? এটা আমার মনে হয় যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন। আমি তোমাকে সত্যি কথা বলছি, এই যে উনি কাজটা করেছেন, আমরা আগে NT1 স্টুডিওতে, টেকনিশিয়ান স্টুডিওতে ছাড়পোকা কামড়াতো বসে সিপিএমের আমলে, ঠিক আছে? যখন সিপিএমের সরকার ছিল, আমরা তো অভিনয় অনেক দিন ধরে করছি, আমাদের সরকার আসার আগে থেকে আমরা অভিনয়তে রয়েছি। হ্যাঁ, সেখানে নাচের মাধ্যমে হোক, স্টেজ শো বলো, বা যারা লাইট বয়, যারা ট্রলি বয়, হ্যাঁ, তাদের এই বয়সকালের পর কিন্তু তাদের রিটায়ারমেন্টের পর তাদের করে মানে কে দেখবে তাদের রোজগারের কোনো জায়গা নেই। কোনো সরকার কিন্তু তাদের জন্য কোনো মেডিক্লেম করে দেয়নি, যে সরকারের পক্ষ থেকে সিনেমার যারা রয়েছেন তাদের ফিল্ম ইউনিটের জন্য, যারা টেকনিশিয়ানদের জন্য আমরা একটা মেডিক্লেম করে দিলাম বা একটা মেডিকেল কার্ড করে দিলাম, সেটা কেউ করেনি, মমতা ব্যানার্জি করেছে। আমাদের NT1 স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও এখন চেনা যায় না, জাহা চকচকে। আমরা আগে রামোজি দেখে শুটিং করতে যেতাম যখন হায়দ্রাবাদে, কোনো সিনেমা হলেই আমরা গান থেকে শুরু করে সব ওখানে পুরো সেট ফেলে দেওয়া হতো, পুরো ইউনিট ওখানে প্যাক আমরা, তখন আমরা চলে যেতাম। এখন সব শুটিং এখানে হয়। তো সেটা তো মমতা ব্যানার্জি করছে না। তো সেই মেলবন্ধনের সেতুটা তো এই কাজগুলোই কিন্তু সেই মেলবন্ধনের সেতুটা উনি করেছেন আমাদের জন্য। এই জন্যে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে, আমরা যখন রাজনীতিতে ছিলামও না, তখন ওনার প্রচারে উনি পেয়েছেন, কারণ উনি আমাদের জন্য কাজ করেছেন। সেই জায়গা থেকে তো বিশ্বাস যে উনি আমাদের জন্য, দেখো আমি রাজনীতির অত কিছু বুঝি না, অনেস্টলি বুঝি না। আমি যদি না বুঝেই যদি আমি কাজ করতে চাইছি, আমার ইচ্ছে হচ্ছে আমি আই ওয়ান্ট টু কিপ ইট টু দ্যাট, তো আমি না বুঝেই যখন ভলেন্টারিলি কাজ করতে এসে কিছু তো ভালো করেছেন। তো সেটাই ওনার ইউএসপি, মমতা ব্যানার্জি ইউএসপি কিন্তু এটাই, যে উনি বা আইডিওলজি এটাতেই বিশ্বাসী যে কাজ করো, মানুষের জন্য কাজ করে যাও। ঠিক আছে, বাধা আসবে, ভুল মানুষে করবে, দেখো রক্তে মাংসে মানুষ, তুমিও যে তোমার জায়গা থেকেও তুমি কি ভুল করো না তোমার প্রফেশনে? সবটা যে সবাই ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য করে সেটা তো না। ভুল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ভুল হয়ে সেটা স্বীকার করতে হবে যে হ্যাঁ ভুল, ক্ষমা চাইতে হবে, শাস্তি পেতে হবে, ঠিক আছে? সেটা যদি হয়, ইট ইজ দ্য প্রসেস। তো কাজ করে যাও, বাকিটা মানুষের আশীর্বাদ করবে, ভগবান আছে, ভগবান আশীর্বাদ করবে। বিকলি জানতে চাইবো যে বাঁকুড়ায় উনি হেরেছেন, এইবার বরানগরেও হারাবো, সজল ঘোষ। কে? সজল ঘোষ, কী বলবো? আমি তো এটাতে উত্তর দেবো না, এটার উত্তর 4 জুনের পরে পাওয়া যাবে। উনি তো আসলে বাঁকুড়ায় হয়তো রাজনীতিটা করেননি, উনি বাঁকুড়ায় হেরে গেলে একদিনও থাকতে পারতেন না। আমি 3 বছর ওখানে সাস্টেন করেছি, রাজনীতি করেছি, সংগঠনের কাজ করেছি, এবং তারপরে নিশ্চয়ই কিছু না কিছু পার্টি ভেবেছে, সেই জন্যে আমাকে বরানগরের টিকিট দিয়েছে, ঠিক? তো সেক্ষেত্রে এই বিষয়ে কেন কে কোথায় কাজ করে হেরেছে, উনিও তো ওনার ওয়ার্ড ছেড়ে রয়েছেন, তাই না? উনিও তো ওনার দায়িত্ব থেকে বিরত হয়ে উনি এখানে পড়ে আছেন। তো ওনার 50 নম্বর ওয়ার্ডও তো এখন একেবারে বঞ্চিত হয়ে রয়েছে। আমি একটা কথা একটু জেনে নেব। উনি কিন্তু বলেছেন যে লাইট পোস্টে নাম্বার, আপনি কটা লাইট পোস্টে নাম্বার দেখেছেন? সজল ঘোষের নাম্বার লাইট পোস্টে দিয়ে দেবেন বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কাকে দিয়েছিলেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন মিডিয়াকে, হ্যাঁ, বরানগরে, যে লাইট পোস্টে আমার নাম্বার ছেয়ে যাবে, সেটা দেখেছেন? উনি যদি দিয়েও থাকেন, মানুষে বিশ্বাস করছেন না, কারণ জানে যে ওই লাইট পোস্টের ওই নাম্বারটাতে ফোন করলে কোনো লাভ হবে না, লাভ হবে মমতা ব্যানার্জির উন্নয়নই। সেই জন্যে হয়তো মানুষে ফোন করেনি ওনার কাছে, উনি ফোনের সামনে হয়তো বসে আছেন, কিন্তু মানুষ তো জানে যে এই নাম্বারে ফোন করে কোনো লাভ হবে না। উনি নিজের ওয়ার্ড ছেড়ে এখানে এসে বসে আছেন, ওনার মানে হয় না, মানে একটা ওয়ার্ডে উনি মানে থাকতে চাইছেন না সীমিত হয়ে।
তো উনি ওনার ওয়ার্ডকে ফেলে রেখে এখন বড় জায়গা চাই ওনার, উনি মানে নাম হোক ওনার কাজ দিয়ে উনি মানুষের জন্য কাজ করবেন, খুব ভালো। আমিও, সবাই আমরা এগিয়ে যেতে চাই। আজকে তুমিও চাও যে আগামী 5 বছর পর তুমি এখন যখন যেখানে আছো সেখান থেকে বেটার জায়গায় চাইতে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি যে দলটা করেন তাদের গত 2টো টার্ম ধরে তারা অনেক কিছু বলেছিল কিন্তু কিছুই করেনি। ওই জন্য মানুষে আর ওই নাম্বারে ফোন করতে পারছে না। তারা জানে যে ওই ফোনটা ইস রুট কি সবই লাইনে ব্যস্ত হ্যায়, এটাই হবে। একদম শেষ প্রশ্ন, বরানগরবাসীকে আপনি কি বলবেন? সকলের কাছে হাত জোড় করে আমি একটা সুযোগ চাইছি, আপনারা সবাইকে সুযোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আপনাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে, আমি একটা সুযোগ চাই। আমি থেকে শিখে কাজ শিখবো। এখানে সকলে সিনিয়র আমার থেকে, প্রচণ্ড এক্সপিরিয়েন্স সবাই। আমি একেবারেই সব জানতা হয়ে আসিনি বাকিদের মতো। বাকিরা যেরকম দেখান যে তারা বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ক্যান্ডিডেট বা পলিটিক্যাল লিডার, সেই অর্থে আমি সত্যি কিছু জানি না। আমি সব জানতা নই, আমি শিখতে চাই, আমার শেখার আগ্রহটা আছে। ওই জন্যে বরানগরবাসী আমার উপরে বিশ্বাসটা করবে, কারণ যে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে চাইছে তাকে দিয়ে কিন্তু কাজ হয়। কারেক্ট? তুমি যখন প্রোঅ্যাক্টিভলি তোমার ইচ্ছেটা প্রকাশ করবে যে আমি কাজ করতে চাই, আমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হোক, সেই মানুষে উল্টো দিকে মানুষে কিন্তু তোমাকে দেবে কাজটা, কারণ সে জানে যে সে যদি তোমাকে মানে তোমার স্যালারিটা 2 টাকা কমও দেয়, তুমি 10 টাকার কাজ করবে, কারণ তোমার ইচ্ছে হচ্ছে সেই কাজটা করার। তো আমি শিখতে চাই, আমার শেখার ইচ্ছে আছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ঘরের মেয়ে করুন, আমি ঘরের মেয়ের কর্তব্য পালন করব। আমার বাবা মার একমাত্র মেয়ে আমি, আমার বাবা মার প্রতি যে কর্তব্য আমি সেটা কিন্তু জানি। সেই জন্যই আমি বললাম ঘরের মেয়ে হয়ে উঠলে ঘরের মেয়ের কর্তব্যটা আমি পালন করব। আমার বিধাননগরে জন্ম, সল্টলেকে জন্ম। হ্যাঁ, তো অনেকে উত্তর কলকাতা থেকে এসে হঠাৎ করে রাতারাতি বরানগরের ভূমিপুত্র হয়ে গেছেন। কী করে হয়েছেন আমি জানি না। আমি এরকম রাতারাতি আমার ভূমিপুত্র আমি চেঞ্জ হয়ে যেতে পারি না, ভূমিকন্যা হইতে পারি না। আমি বিধাননগরে সল্টলেকের বাসিন্দা, ওখানে আমার জন্ম, স্কুল, কলেজ সব ওখানে। এখন বাংলায় পরিচিতিটা হয়েছে সারা বাংলা জুড়ে কাজ করে। তো বরানগরে আমি সকলের কাছে আমি চাইছি আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি ঘরের মেয়ে হতে চাই, আমি কাজ করব। হেরে গিয়ে যখন রাজনৈতিক ময়দান ছেড়ে পালিয়ে যাইনি, হেরে গিয়ে যখন মাটি কামড়ে বাঁকুড়ায় 3 বছর ধরে পড়েছিলাম, তখন জিতলে অতি অবশ্যই এখানে আমি কাজ করব, চেষ্টা করব পাশে থাকার। অসংখ্য। আর লাইট পোস্টে কিন্তু আমার নাম্বার পাওয়া যাবে না, ফোনে আপনার ফোন বুকে নিয়ে নেবেন এবং রাত বিরেতে যখন দরকার হবে ফোন করবেন। লাইট পোস্টে খুঁজতে যাবেন না, নিজের মোবাইলের ফোন বুকটা খুঁজবেন, আমার নাম্বারটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।